আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে ৬ ইসলামী দলের মিছিল সমাবেশ, না দিলে মহাবিপর্যয় নেমে আসবে বলে জামায়াতের হুঁশিয়ারি। গণসংহতির কার্যালয়ে হঠাৎ বৈঠকে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার সহ ৯ দল নতুন জোট গঠন নিয়ে এখনই কিছু বলতে নারাজ। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য, জুলাই আন্দোলন ঠেকাতে ডিজিএফআই ও ডিবির নির্যাতনের বর্ণনা। জুলাই সনদে ঐক্যমত্য না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের শঙ্কা, ভোটে অংশ নিলে পদ ছাড়ার ঘোষণা। জলবায়ু অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব জীবনাচরণ, বায়োফিলিয়ায় গুরুত্ব আরোপ, সভ্যতার টেকসই অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীজনেরা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ইউরোপের সবুজ রাজধানী খ্যাত লিথুয়ানিয়ার ভিলনিয়াসে বৈদ্যুতিক নৌকা চালুর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশে মহা বিপর্যয় নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের নেতারা। তারা বলেন, ঐক্যমত্য কমিশনের আলোচনা ফলপ্রসূ হওয়া নিয়েও শঙ্কায় তারা। ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দলের দিকে ঝুঁকে গেছেন। আক্তার হোসেনের রিপোর্ট। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচনের অভিন্ন দাবিতে রাজপথের আন্দোলনে জামায়াত ইসলামী সহ সমমনা 7টি রাজনৈতিক দল। বিকেলে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলামী। নেতারা বলেন, বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। প্রয়োজনে গণভোট আয়োজনের জন্য সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী, আমরা নিরাশ নই। দাবি পিআর মানতে হবে। 70% লোক সার্ভেতে বলেছে পিআরের পক্ষে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিআর মানে তা আপনাদেরকে মানতে হবে। এর আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার ও পিআর ছাড়া নির্বাচন জনগণ মানবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। অন্তর্বর্তী সরকারকে বলবো, অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে। যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে কর্মসূচি পালন করে খেলাফত মজলিস। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেন নেতারা। আইন শৃঙ্খলা এখন স্বাভাবিক হয় নাই, পুলিশ বাহিনী কাজ করছে না, দেবেন কি করে আপনি? এখনো মাস্তানি, চাঁদাবাজি, লুণ্ঠন, ডাকাতি সব চলছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন হবে আমাদের সন্দেহ আছে। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড করে আপনারা নির্বাচন ব্যবস্থা করুন। অভিন্ন দাবিতে রাজধানীতে কর্মসূচি পালন করেছে খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেয়া অহেতুক চাপ সৃষ্টি করা যা গণতন্ত্রের জন্য শুভ নয়, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে 8 দিনের সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি। আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসে, সেই পার্লামেন্টের মধ্যে সেটা আসে এবং পার্লামেন্ট হ্যাজ গট এভরি রাইট, সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে এবং সেটা তো সেখানেই সম্ভব। বিএনপি ও জামায়াতের বাইরে একটি রাজনৈতিক জোট গঠনের জন্য আলোচনা শুরু করেছে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চে জোটবদ্ধ 6টি রাজনৈতিক দল। তবে 9 দলের কেউই এই বিষয়ে কথা বলতে রাজি নন। প্রথম দফা বৈঠকের পর তারা বলেছেন, এই আলোচনা শুধুই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। ভবিষ্যতে বিএনপি ও জামায়াতের সঙ্গেও বৈঠকে বসবেন তারা। রিয়াজ ইসলামের রিপোর্টে বিস্তারিত। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নতুন নতুন সমীকরণ দেখা যাচ্ছে রাজনীতিতে। একদিকে বিএনপি ও সমমনা দলগুলো আপাতত শুধু আগামী নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যেতে চায়। অন্যদিকে কিছু ইস্যুতে যুগপৎ কর্মসূচি শুরু করেছে জামায়াত সহ বেশ কয়েকটি ইসলামী দল। তাদের প্রথম কর্মসূচির দিন হঠাৎ রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের অফিসে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দলের নেতারা। 9 দলের প্রতিনিধিদের প্রায় 4 ঘন্টা বৈঠক শেষে তাদের কাছে জোট সম্ভাবনা নিয়ে জানতে চেয়েছিল চ্যানেল আই। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যে আমরা যেহেতু রাজনীতি করি, বিভিন্ন রকমের জোট হচ্ছে, এই আলাপনও আসতে পারে, আজকে আসে নাই, ভবিষ্যতে আসতে পারে। এখনও আমরা কোনো কিছু কনফার্ম করতে পারবো না, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য যারা কাজ করছেন তারা তো মেরুকরণ নিয়ে ভাবতেই পারেন, নির্বাচনের সামনে আছে। নিশ্চয়ই আমরাও থেমে নেই, আমরাও আলোচনা করছি দলীয় ফোরামে জোটগতভাবে, সামনে হয়তো আর একটু স্পষ্টভাবে বোঝা যাবে। এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য কমিশনের নতুন প্রস্তাব নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তারা। ঐক্যমত্য কমিশনের বিষয়গুলো নিয়ে যাতে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমানো যায়, এটা আমরা আগেও করেছি, এটা আমাদের একটা কমিটমেন্ট যে আমরা চাই যে এই বিভক্ত না হয়ে যাতে একটা সুন্দর সমঝোতার মধ্য দিয়ে আমরা সমাধানে বসতে পারি। আমরা মনে করি এই দলীয় অবস্থানের বাইরে থেকে এটা দেশ ও জাতির দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন সহ অন্যান্য জায়গার থেকে কিভাবে একটি ভালো জায়গায় নিয়ে আসা যায়, মৌলিক কাঠামো ঠিক রাখা, পরিবর্তন করে শাসন ব্যবস্থার, সেই জায়গা থেকে মূলত আমাদের এখানে দলগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির সাথে বসা হবে, জামাতের সাথে বসা হবে, ইসলামী আন্দোলনের সাথে বসা হবে, অন্যান্য ইসলামিক দল, বামপন্থী দল, সবার সাথেই ধারাবাহিকভাবে বসা হবে। তার অংশ হিসেবেই নিজেরা একটু বসা। এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা তাদের সাথে তো কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা বলতে পারেন যে বিএনপি এবং জামাত ইসলামীর সাথে কথা বলার একটা প্রস্তুতিগত বিষয়ও, এই অর্থে যে আমরা ঐকমত্যের জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। এনসিপি নেতা আরিফুল ইসলাম আবিদ দাবি করেছেন, জুলাই সনদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে রাজপথে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বিএনপি এবং জামায়াত। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় দিনের সাক্ষ্যে তিনি বলেন, সরকার পতনের 1 দফার আন্দোলন শুরুর পর 4 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয়া হয়। আন্দোলন দমাতে শেখ হাসিনার সরকার ডিজিএফআই, ডিবি সহ বিভিন্ন বাহিনীর মাধ্যমে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছিল বলেও ট্রাইব্যুনালকে জানান নাহিদ ইসলাম। পরাগ আজিমের রিপোর্ট। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার সাক্ষ্য দেওয়া শুরু করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বিতীয় ও শেষ দিনের সাক্ষ্যে তিনি ছাত্র জনতার আন্দোলন ও তা দমনে তৎকালীন সরকারের কঠোর দমন পীড়নের বর্ণনা দেন। 20 জুলাই রাতে আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়, আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল, আমাকে গুম করা হয়েছিল। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি। ডিবি অফিসে নিয়ে যাওয়া, সেখানে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া, 4 আগস্ট 5 আগস্ট যে হত্যাযজ্ঞ সারা দেশে চালানো হয়েছিল, সেই হত্যাযজ্ঞের বর্ণনা আমি আমার জবানবন্দিতে এসে শেষ করেছি। নাহিদ ইসলাম জানান, সরকার পতনের 1 দফার আন্দোলন শুরুর পর তারা সম্ভাব্য নতুন সরকার প্রধানের কথাও চিন্তা করেছিলেন।
আমরা যেহেতু ৩রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি এক দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকেই পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। সবশেষে ঘটনার জন্য শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন বাহিনীর তৎকালীন প্রধানদের দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নাহিদ ইসলাম। সাক্ষ্য গ্রহণ শেষে নাহিদকে জেরা শুরু করেছে আসামি পক্ষ, যা শেষ হবে রোববার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ 2025-এর খসড়াও নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এগুলোর অনুমোদন দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে 121টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। জানানো হয় এর 77টির মধ্যে 24টি বাস্তবায়িত হয়েছে, আর আংশিক বাস্তবায়িত হয়েছে 14টি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচন কমিশনের আইনের সংস্কার আশায় কাজে গতি আসবে বলে মনে করছে সরকার। নির্বাচন কর্মকর্তা ব্র্যাকেটে বিশেষ বিধান আইন 1991 ব্র্যাকেটে এগেন 1991 সনের 13 নং আইন সংশোধনের প্রস্তাব ক্যাবিনেটে পাশ হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সনের 5 নং আইনে সংশোধনের প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন। এম্পাওয়ার করা আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে, তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা। তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে চ্যানেল আইকে বলেন, জাতীয় নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি, সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ করাসহ বেশ কয়েকটি বিষয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সব রাজনৈতিক দল। জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির নিশ্চয়তা ছাড়া আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা জানান ছাত্রনেতা ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। ঐক্যমত্য না হলে যথাসময়ে নির্বাচন হওয়া নিয়ে সংকট তৈরি হতে পারে আমি মনে করি, কারণ ঐক্যমত্য না হলে রাজনৈতিক দলগুলো কী ধরনের সিদ্ধান্ত নেয় বা কী ধরনের কার্যক্রম করে, তারা কি আন্দোলন কন্টিনিউ রাখে কিনা, এই অনেক কিছুর উপর আসলে ডিপেন্ড করছে নির্বাচন করতে হলে তো ওইরকম পরিবেশ, ওইরকম ফিল্ড তৈরি করা এবং ওই প্রস্তুতিটা প্রয়োজন। তো সেটার জন্য সবার অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ এবং সবার ওইরকম পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে এই ধরনের রাজনৈতিক অস্থিরতা থাকলে সেই পথে এগোনোটা কঠিন হবে। পরে রাজনৈতিক দলগুলো সবার পক্ষ থেকেই সবাই একটা স্যাক্রিফাইসের মানসিকতা দেখিয়েছে, ফলে ঐক্যমত্য হয়েছে। তো আমার মনে হয় না যে এটা তো এমন কিছু নাই যেটাতে ঐক্যমত্য হওয়া সম্ভব না। আমার মনে হয় ঐক্যমত্য হওয়া সম্ভব। এলজিআরডি উপদেষ্টা বলেন, ভবিষ্যতে রাজনীতি করবেন, কিন্তু আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা এখনও সিদ্ধান্ত নেননি। নির্বাচনে অংশগ্রহণ করবো কি করবো না সে বিষয়টা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, তবে রাজনীতিতে তো অংশগ্রহণ করবো। ক্লিয়ারলি আমরা বলে দিয়েছি যে এখানে কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা আমাদের দিক থেকে করতে চাই না এবং আমরা করিনি। তো সেক্ষেত্রে নির্বাচন যদি করি কিংবা রাজনীতিতে যদি সরাসরি যুক্ত অবশ্যই সরকারে থাকবো না, এটি ইতিমধ্যেই আমি ঘোষণা দিয়েছি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা
এই বিষয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। নির্বাচনে পিআর পদ্ধতি চালু হওয়া নিয়েও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের সিদ্ধান্ত জরুরি বলে মনে করেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। স্থিতিশীলতার জন্য নির্বাচন দরকার, তবে রাজনীতিবিদদের দুর্নীতি ও নির্বাচনী ব্যবস্থার দুর্বৃত্তায়ন বন্ধ করা না গেলে কোনো লাভ হবে না বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জ্বালানি উপদেষ্টা বলেন, অতীতের দুর্নীতি খোঁজার পাশাপাশি বর্তমানের দুর্নীতি বন্ধে কাজ করছে সরকার। মাসরুর শাকিলের রিপোর্ট। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি বিষয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আলোচনা। সামগ্রিকভাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, আঞ্চলিক রাজনীতি এবং অবশ্যই পরিস্থিতি আমরা কতটা গভীরভাবে উপলব্ধি করতে পারছি, আমার কাছে অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সংশয়ের মধ্যে আছি। আলোচকরা বলেন, রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনের অপরিচ্ছন্নতা দূর করতে হবে। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে যদি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হয়, এবং একই সাথে দুর্নীতি দূরীভূত করতে হয়। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনকেও আমাদের পরিচ্ছন্ন করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করলেই রাষ্ট্র নিরাপদ হবে। একটি দেশের সাধারণ ভাগ্যহীন দরিদ্র মানুষের সিকিউরিটি যদি নিশ্চিত না হয়, তাহলে আমরা একটা রাষ্ট্রের সিকিউরিটি নিয়ে যত বড় বড় কথাই বা তত্ত্ব আলোচনা করি না কেন বা নিশ্চিত করি না কেন, তাতে কোনো লাভ হবে না। জ্বালানি উপদেষ্টা দাবি করেন, আইন ও নীতি তৈরি করে দুর্নীতি হয়েছে, এখনও রাজনীতিবিদ ও আমলাতন্ত্র দুর্নীতি বন্ধে বড় বাধা। অতীতে কে দুর্নীতি করতেছে সেটার অনুসন্ধান করি, কিন্তু বর্তমানে কে দুর্নীতি করতে তাকে অনুসন্ধান করি। আমি চাই যে আমাকে অনুসন্ধান করুক, দেখুক যে আমি এটা দুর্নীতি করতেছি। আমাদের এই যে দুর্নীতির যে ফোকাসটা, অতীত থেকে বর্তমানে কোন কোন আমলা দুর্নীতি করতে, বর্তমানে কোন উপদেষ্টা দুর্নীতি করতে, বর্তমানে কে কি করতে, সেটার উপরে আমাদের জোর দিতে হবে। পরস্পরের উপর আস্থা রেখে সংস্কার বাস্তবায়ন করা না গেলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় বলে মনে করেন আলোচকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ধরিত্রী ও সভ্যতার বর্তমান অবস্থা যখন বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক ভবিষ্যতের, তখন প্রকৃতির সাথে সমাজ সংস্কৃতির ক্ষয়ে যাওয়া সংযোগ হালনাগাদে চলছে জোর আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, বায়োফিলিয়া বা প্রকৃতির প্রতি সহজাত ভালোবাসাই পারে সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে। বায়োফিলিয়া নিয়ে বিস্তারিত দেখুন মোশাহেদ রনির রিপোর্টে। বিশ্বজুড়ে অজস্র ভাষা, সুর কিংবা সঙ্গীতের শোলক সন্ধানে বার্তা মেলে সকল সৃষ্টি আর উৎপত্তির মূল সূত্র প্রকৃতি। প্রাগৈতিহাসিক লোকসঙ্গীত কিংবা হাল আমলের বিজ্ঞানের অভিনব আবিষ্কার সবই মূলত প্রকৃতির সমান্তরাল। আর প্রকৃতির এই যোগসূত্র অনুধাবন ও পরিবেশ বান্ধব জীবনাচারের অনুসরণকেই বলা যায় বায়োফিলিয়া। তবে সভ্যতার অগ্রযাত্রার নামে অদূরদর্শী কর্মকাণ্ডে মানুষ যত প্রাণ প্রকৃতি বিমুখ হয়েছে, ততই বৃদ্ধি পেয়েছে বৈশ্বিক তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। সাম্প্রতিক গবেষণা বলছে, বর্তমান বিশ্বের 60% ভূমি প্রাণ বিকাশের অনুকূল নয়। এমন বাস্তবতায় ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা ধরিত্রী রক্ষায় আলোচনার টেবিলে গুরুত্ব পাচ্ছে জলবায়ু অভিঘাত মোকাবেলা, অভিযোজন কিংবা ন্যায়সঙ্গত রূপান্তরের ধারণা। পরিস্থিতি বলছে, কেবল টিকে থাকার প্রশ্ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই। এর জন্য প্রয়োজন নবায়নযোগ্য জ্বালানি, টেকসই কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্যোগকালীন পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা সহ সময়োপযোগী অভিযোজন এবং ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করা। সার্বিক পরিস্থিতি আমাদের বার্তা দেয়,
মানুষকে ধারণ করতে হবে সমাজ, সংস্কৃতি ও জলবায়ুর আদি উৎস প্রকৃতি প্রেম তথা বায়োফিলিয়া। মোশাহিদ রনি, চ্যানেল আই। বায়োফিলিয়া নিয়ে বিশেষ আয়োজন দেখবেন রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবের সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। পরিবেশ বান্ধব এমন উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গরমের তীব্রতা, ঠান্ডার কাঁপুনি, কখনো আবার খরার চোখ রাঙানি। জলবায়ুর বিরূপ অভিঘাতে সৃষ্ট বৈরী আবহাওয়ায় যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে বাংলালিংকের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। আমরা এই যে গাছ লাগাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী, নানা ধরনের উপকারিতা এই গাছের থেকে। তার একটি বিশাল একটা ভূমিকা হচ্ছে জমির উর্বরতা বাড়ানো। কৃষি জমির আশেপাশে যখন গাছ লাগানো হয় তাতে কিন্তু মাটির উর্বরতা বাড়ে। সুতরাং আসুন সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারি আমরা বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবের আমেজ। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ থেকে আমরা ফল পাই, ফুল পাই। গাছ আমাদের প্রকৃত বন্ধু, আমাদের ছায়াতল হিসাবে গাছকে আমরা ব্যবহার করে থাকি। প্রকৃতির বাহক রক্ষক হচ্ছে গাছ। এটা শুধুমাত্র আমাদের এই তরুণ এই শিশু প্রজন্মই না, সমস্ত জনগোষ্ঠীর ভিতর এটাকে ট্রান্সমিট করতে হবে। এই গাছ কর্মসূচি আরো ত্বরান্বিত করতে হবে, তাহলে আমাদের বাংলাদেশ সুন্দর একটা পরিবেশে পরিণত হবে। রোপণের পরিবর্তে মানুষ বৃক্ষকে নিধন করছে। এই সংকটকালীন সময়ে প্রকৃতির জীবন ক্লাব কর্তৃক যে উদ্যোগটা নিয়েছে খুবই প্রশংসা। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন অব্যাহত রাখায় গুরুত্বারোপ বিশিষ্টজনদের। এই উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এবং আমরা বাংলালিংকের পক্ষ থেকে আমাদের ভবিষ্যৎকাল সুন্দর উজ্জ্বল করব এবং সেটা আমাদের জন্য একটা মাইলফলক করে থাকবে। গাছ থাকলে প্রাণী থাকবে, আর গাছ থাকলে পরিবেশ বাঁচবে। পরিবেশ এবং প্রাণীর জীবন রক্ষার্থে গাছের ভূমিকা অপরিহার্য। ছাত্রছাত্রীদের মাঝে একটা ভালো প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমি আশা করি চ্যানেল আই এই উদ্যোগটা অব্যাহত রাখবে। সবুজ আন্দোলনকে ত্বরান্বিত করতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট খাতে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কর্মক্ষেত্রের যথাযথ সমন্বয়ই পারে এই খাতকে আরও সম্ভাবনাময় করতে। তবে গবেষণার উপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মিথিলা নাজিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি এবং ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের যৌথ উদ্যোগে জার্মানির DAAD এর সহযোগিতায় স্বাস্থ্যসেবা ও উপকরণ বিজ্ঞানে ইন্ডাস্ট্রি একাডেমিয়া অংশীদারিত্ব জোরদারকরণ শীর্ষক সিম্পোজিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গবেষকরা রয়েছে, যে শিক্ষকরা রয়েছে, তারা হয়তো বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির সাথে একটা কোলাবোরেশনের একটা সুযোগ তাদের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস সহ দেশের 30টি ঔষধ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও খাত সংশ্লিষ্টরা এতে অংশ নেন। এমন আয়োজনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন
আয়োজকরা। বাংলাদেশের মার্কেটে ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি যে ড্রাগগুলো আছে সেগুলো আসতেছে, যেগুলো রিসার্চ পর্যায়ে আছে, তাহলে ক্লিনিক্যাল রিসার্চের উপরেও প্রচুর কিন্তু আমাদেরকে দিতে হবে সময়। সেই কারণের জন্য ওইটার থেকেই আমরা যেটা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশন থেকে অলরেডি আমরা ফার্মডি কোর্সটা চালু করেছি। এই ফার্মডি কোর্সের মধ্যে 5th ইয়ারে যে তারা খুব রিগোরাস ক্লিনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে তারা মানে চর্চা করবে এবং ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে আমাদের খুব হেল্পফুল হবে বলে মনে করছি আর কি। 46 জন গবেষক তাদের গবেষণা উপস্থাপন করেন এবং তরুণ গবেষকরা সাম্প্রতিক গবেষণা নিয়ে পোস্টার প্রেজেন্টেশন দেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। লিবিয়ার উপকূলে 74 জন শরণার্থীবাহী নৌকায় অগ্নিকাণ্ডে 61 জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই সুদানের অধিবাসী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে বেঁচে যাওয়া শরণার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। ইউরোপের সবুজ রাজধানী খ্যাত লিথুয়ানিয়ার ভিলনিয়াসে চালু হয়েছে বৈদ্যুতিক নৌকা। এটি ইউরোপের প্রথম পাবলিক রিভার ট্রান্সপোর্ট সিস্টেম, যা সম্পূর্ণভাবে বৈদ্যুতিক শক্তিতে চলতে পারে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ট্রান্সফর্ম টু গ্রো থিম নিয়ে অনুষ্ঠিত হলো SMC এন্টারপ্রাইজ লিমিটেডের ফার্মা ডিভিশন 2025-এর বার্ষিক সম্মেলন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বার্ষিক সভার উদ্বোধন করেন SMC এর ব্যবস্থাপনা পরিচালক ও CEO তসলিম উদ্দিন খান এবং SMC এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন নাসির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন SMC ফার্মা ডিভিশনের অতিরিক্ত মহাব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান। 2025-26 অর্থ বছরে ফার্মা ডিভিশনের লক্ষ্য ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন কোম্পানির সিনিয়র মার্কেটিং ম্যানেজার ও ন্যাশনাল সেলস ম্যানেজার। অনুষ্ঠানে সব শেষে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে 6 ইসলামী দলের মিছিল সমাবেশ, না দিলে মহাবিপর্যয় নেমে আসবে বলে জামায়াতের হুঁশিয়ারি। গণসংহতির কার্যালয়ে হঠাৎ বৈঠকে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার সহ 9 দল। নতুন জোট গঠন নিয়ে এখনই কিছু বলতে নারাজ। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য। জুলাই আন্দোলন ঠেকাতে ডিজিএফআই ও ডিবির নির্যাতনের বর্ণনা। জুলাই সনদে ঐক্যমত্য না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের শঙ্কা। ভোটে অংশ নিলে পদ ছাড়ার ঘোষণা। জলবায়ু অভিঘাত মোকাবেলায় পরিবেশ বান্ধব জীবনাচরণ, বায়োফিলিয়ায় গুরুত্ব আরোপ। সভ্যতার টেকসই অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। প্রিয় দর্শক, এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।